পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 25। মায়াকে নিচে ফেলে দুই হাত মায়ার দুই পাশে দিয়ে ভর করে মায়ের উপর ঝুঁকে যায়। আলভির গরম শ্বাস মায়ার চোখে মুখে আছড়ে পড়ে। মায়ের শ্বাস আটকে রইল। আলভি ধীর স্বরে বলে, মায়া পড়ি, তুমি পুরোটাই মায়া। মায়া কিছু না বলে তাকিয়ে রইল আলভির চোখে চোখ রেখে। আলভি মুখ এগিয়ে নেয় মায়ের মুখের দিকে। কাছাকাছি আসতেই মায়া নিজের মুখ সরিয়ে নেয়। কি হলো? সরো। কেন? সরো। অন্তত একটা চুমু। একটাও না। মায়ার কাঠ কাঠ গলার স্বর। আলভির চোখ মুখের ভাব পরিবর্তন হয়। হঠাৎ আবার কি হলো? আগের ভূত ভর করলো নাকি? আলভি মায়ের শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয়। তারপর নিচে নিচে শুয়ে মায়াকে বুকের উপর তুলে নেয়। ছাড়ো। কি হয়েছে? কিছু না। মায়াকে নিয়ে শোয়া থেকে উঠে বসে আলভি। মায়ের ওড়না দিয়েই মায়ের ভেজা চোখ গাল মুছিয়ে দেয় আবার। মায়ের এলোমেলো চুলগুলো পুনরায় ঠিক করে পিছনে ঠেলে দেয়। ফ্লোরে দুই পা ভাঁজ করে বসে সামনাসামনি। রাগ কমেনি? দুদিকে মাথা নাড়ায় মায়া। রাগ কমেনি? এখনো কমেনি? না। কি করলে কমবে? তোমাকে এত সহজে মাফ করব না আমি। এমন বলে না মায়াপরি। এমনটাই বলবো আর করব। শাস্তি পেতে হবে। কেন? আবার কি করলাম? অনেক কিছু। বলছি তো, ভুল করে ফেলেছি, সেজন্য আমি অনুতপ্ত। 1000বার সরি, বারবার সরি। প্লিজ মাফ করো। আর দূরে থেকো না। আমার কাছে আসবে না তুমি। দূরে সরো। আলভির কাছ থেকে দূরে সরে যায় মায়া। আলভির চোখ দুটো বড় বড় হয়ে যায়। এ এমন করছে কেন? মায়ার দিকে এগিয়ে যায়। মায়া বসা থেকে উঠে সরে যায় আবার। বলছি না আসবে না আমার কাছে। আলভি অবাক হয়ে বলে, কি হয়েছে? ছোঁয়ার আগেই ছ্যাঁত করছো কেন এভাবে? নিশ্চয়ই আমার মির্জাফর বাপটা আবার কিছু শিখিয়ে দিয়েছে। বাপের তো আর খেয়ে দেই কাজ নেই, সব সময় শিখিয়ে দেবে। আর আমি কি এখনো ছোট নাকি? যথেষ্ট বুদ্ধি আছে আমার। তুমি তো আব্বুর কথা শুনেই এতদিন এমন করেছো। কে বলেছে সবকিছু আব্বুর কথা শুনে করেছি? প্রথমে যা করেছি বলেছি সব নিজের রাগের মাথায়। আব্বু আমাকে কিছু বলার আগেই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তোমাকে জীবনেও আমার কাছে ঘেঁষতে দেব না, থাকবোই না তোমার সাথে। আব্বু বোঝানোর পরেই তো তোমার সাথে থাকতে রাজি হয়েছিলাম। আব্বু শুধু বলেছিল আমি যেন সহজে তোমাকে মাফ না করি, তোমার মিষ্টি মিষ্টি কথায় গলে না যাই, অন্তত পক্ষে 13 দিন তোমাকে আমার কাছে আসতে না দিই। আব্বু হয়তো বুঝতে পেরেছিল আমি তোমার ইমোশনাল কথা শুনে গলে যাব, তাই প্রমিস করিয়েছিল। ভাগ্যিস প্রমিস করিয়েছিল, নয়তো সত্যি সত্যি তোমার ইমোশনাল কথা শুনে আরো আগেই বোধহয় গলে যেতাম। তোমার ইমোশনাল কথা শুনলে তোমার জাত শত্রুও গলে জল হয়ে যাবে। তাহলে তুমি এখন গলছো না কেন? গলেছি বলেই তো ভালোবাসা স্বীকার করেছি, তোমার কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মাফ করে দিয়েছি সেটা তো বলিনি একবারও। আগামী 7 দিন মনের ভুলেও আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। এভাবে বলছো কেন? আমাকে তুমি যেই কষ্ট দিয়েছো সেই তুলনায় তুমি চুল পরিমাণ কষ্টও পাওনি, তাই তোমাকে আরো কষ্ট আর শাস্তি পেতে হবে। এটা কেমন কথা? এমন বলতে নেই সোনা। আগামী 1 সপ্তাহ তুমি আমার ধারের কাছেও আসবে না, এটাই ফাইনাল। কি ভেবেছো তুমি ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার মুখ দিয়ে ভালোবাসা স্বীকার করিয়ে ভালো থাকবে তুমি? নো, নেভার। মায়ের মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল আলভি। কি বউরে, ওর চেয়েও কয়েক কাঠি উপরে। তুমি এতক্ষণ আমার বুকে মুখ গুজে আমাকে শাস্তি দেওয়ার প্ল্যান সাজাচ্ছিলে। হ্যাঁ, আল্লাহ সহ্য করবে না এত বড় অন্যায়। কে বলেছে? তুমি আমার মির্জাফর বাপের বুদ্ধি শুনে আমাকে মেরেছিলে। একদম না, তখন তো রাগের মাথায় মেরেছি, সেজন্য আবারও সরি। আমার কথা প্রথমে শুনলেই হতো, বউয়ের হাতে আর মার খেতে হতো না। কে জানতো আমার ভোলা ভালা বউটার এমন তেজ হয়ে গেছে। রাগের মাথায় যে জামাইকে ধরে মারবে সেটা তো বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছো? তুমি কি আবারও এমন কিছুর করার চিন্তা ভাবনা করছো নাকি? যদি করে থাকো তাহলে এখনই এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। জামাইকে ধরে মারা কিন্তু অনেক বড় গুনার কাজ। আল্লাহ কিন্তু পাপ দেবে তোমাকে। নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমাকে ছাড়া ঘুমাবো না। তাহলে জেগে থাকো। বউ, বউয়ের এখন ঘুম পেয়েছে, যাও তুমি গিয়ে ঘুমাও। আলভি কিছু সময় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। জীবনে কি ভুলটাই না করেছে, এতদিন বউকে কাছে পেল না, এখন আবার পেয়েও পাচ্ছে না। কি কপাল। শুধু আজকের রাতটা আমার সাথে থাকো প্লিজ। নো, নেভার।
আজকের রাতটা যদি আমার সাথে থাকো তাহলে আগামী 1 সপ্তাহ আর জ্বালাবো না, আর যদি না থাকো তাহলে রোজ জ্বালাবো। এখন তুমি ভেবে দেখো কি করবে। মায়া কিছু সময় ভাবে, তারপর বলে, আজকে রাত তোমার সাথে থাকলে সত্যি সত্যি আগামী 1 সপ্তাহ জ্বালাবে না তো? একদম না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। বলেই মায়ের হাত ধরে ডোরের দিকে পা বাড়ায়। মায়া শক্ত হয়ে দাঁড়িয়ে বলে, এই রুমেই থাকবো। ও, শ্বশুর বাড়িতে? কপাল ভ্রু কুঁচকে যায় মায়ের। এভাবে তাকাচ্ছ কেন? ড্রেস চেঞ্জ করে আসো। পাগলা কুত্তায় কামড়াইছে আমায়। ড্রেস চেঞ্জ করতে যাই আর তুমি ডোর লক করে শুয়ে পড়ো, তাই না? কোথাও যাচ্ছি না আমি। এগুলো চেঞ্জ করবে না? এগুলো পরে কিভাবে ঘুমাবে? কিছু না বলে হাতের ঘড়ি, গায়ের শার্ট খুলে ফেলে আলভি। তাকিয়ে তাকিয়ে চুপচাপ দেখে যায় মায়া। বেল্ট মোজা খুলে রেখে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসেই বেডে শুয়ে পড়ে। এভাবে ঘুমাবো। মায়া কিছু না বলে নিজেও ফ্রেশ হয়ে আসে। বড় লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে উঠে মাঝখানে কোল বালিশ রেখে বলে, মনের ভুলেও বালিশের এই পাশে আসবে না। হা হয়ে যায় আলভি। অবাক কণ্ঠে বলে, মানে কি? মাঝখানে এভাবে ভারত পাকিস্তানের বর্ডার দিচ্ছ কেন? চীন আর ভারতের বর্ডার এটা। এই বর্ডার কোনোভাবেই ক্রস করা যাবে না। ক্রস করা পুরোপুরি নিষিদ্ধ। মানি না, মানবো না। তাহলে রুমের বাইরে চলে যাও। এত বড় বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা কখন করলাম? আজীব তো। একসাথে থাকতে চেয়ে এখন মাঝখানে বর্ডার তুলে দিচ্ছ। এটা বিশ্বাসঘাতকতা না? আমি একবারও বলেছি আমি তোমার সাথে চিপকে ঘুমাবো? তাই বলে এমন করবে? হ্যাঁ। তাহলে আর এই রুমে কি করছি? নিজের রুমেই তো ঘুমাতে পারতাম। তো চলে যাও নিজের রুমে। অন্তত জড়িয়ে ধরে ঘুমাতে দাও। একদম না। চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। আর এই বর্ডার ক্রস করলে সোজা রুমের বাইরে বের করে দেবো। শুয়ে পড়ে মায়া। আলভি বসে মায়ের দিকে তাকিয়ে রইল। কোনো দেশের সরকারও বোধহয় এত কড়া নির্দেশ জারি করে রাখেনি নিজের দেশের বর্ডারে। বর্ডার ক্রস করলে সোজা রুমের বাইরে। কি হুমকি রে বাবা! ওর বউয়ের কাছে তো কিছুই না। আলভি নিজেও শুয়ে পড়ে চিত হয়ে। কিছু সময় চুপচাপ শুয়ে থাকে। মায়ের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এইটুকু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, আবার সিলিংয়ের দিকে তাকায়, তারপর গলা ছেড়ে গান গায়। পাখি আমার পাষাণ রে, বোঝে না মনের ব্যথা রে, মাঝখানে বর্ডার দিয়া ঘুমাইছে। গান বন্ধ করে আবার তাকায় মায়ের দিকে। মায়া চুপচাপ শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি না বুঝতে পারছে না আলভি। আবার সিলিংয়ের দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। পাখি আমার পাষাণ রে, বোঝে না মনের ব্যথা রে, মাঝখানে বর্ডার দিয়া ঘুমাইছে রে। পাষাণ পাখি রে, মাঝখানে বর্ডার দিয়া ঘুমাইছে। শোয়া থেকে উঠে বসে মায়া। রাগী স্বরে বলে, মাঝরাতে এভাবে চেঁচাচ্ছেন কেন? বের হও আমার রুম থেকে। ঘুমোতে দিয়েছি তো ভালো লাগছে না, বের হও তাড়াতাড়ি। মায়া পড়ি, একটু জড়িয়ে ধরি। শুরু হয়ে গেছে ইমোশনাল কথা বলা। ইমোশনাল কথা কখন বললাম? তোমার গলার স্বরটাই তো পুরো ইমোশনাল হয়ে গেছে এখন। চুপ করে থাকো, কোনো কথা বলবে না। বেশি কথা বললে বের করে দেব। এভাবে ব্ল্যাকমেল করো কেন বারবার? ব্ল্যাকমেল আমি করছি? কথায় কথায় রুম থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ। আমাকে ঘুমাতে দেবে কি না? একটু জড়িয়ে ধরতে দাও, তাহলে আর একটা কথাও বলবো না। মাঝখান থেকে বালিশটা সরিয়ে পাশে রেখে দেয় মায়া। আলভির হাত টেনে লম্বা করে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। খুশি হয়ে 2 পা দিয়ে পেঁচিয়ে ধরে মায়ের 2 পা। হাত দিয়ে শক্ত করে বুকে চেপে ধরে বলে, আহা, শান্তি লাগছে এখন। মায়া চুপ হয়ে শুয়ে রইল আলভির বাহুবন্ধনে আবদ্ধ হয়ে। দুজনেরই হার্টবিট বেড়ে গেছে। বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়েছে। দুজনের হৃদয় স্পন্দনের শব্দ দুজনেই শুনতে পাচ্ছে স্পষ্ট। অদ্ভুত এক অনুভূতি খেলে যাচ্ছে সারা অঙ্গে। আলভি নিজের বন্ধন আরো একটু শক্ত করে। পারলে বোধহয় বুকের ভেতর পড়ে নিত এখনই।